নিউ স্টার্ট চুক্তি কী, এই চুক্তি কীভাবে বাস্তবায়িত হয়, এই চুক্তির সীমাবদ্ধতা কী এবং নিউ স্টার্ট চুক্তিহীন বিশ্ব কেমন হতে পারে এ সম্পর্কে একটি সংক্ষিপ্ত মনোলগ হবে এটি। 2010 সালের 8 এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার পক্ষ থেকে দিমিত্রি মেদভেদেভ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা মূলত এই দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য করা হয় এবং এই চুক্তিটি নিউ স্টার্ট চুক্তি নামে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই দুইটি দেশের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করা প্রয়োজন? কারণ হচ্ছে, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 87% রয়েছে এই দুই দেশের হাতে। 2026 সালের 4 ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে চুক্তির সমাপ্তির মধ্য দিয়ে দুই পরাশক্তির মধ্যে পারমাণবিক সংযমের ইতি ঘটবে কিনা সেই প্রশ্ন উঠছে। আশঙ্কা বাড়ছে এতে করে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরও ত্বরান্বিত হবে কিনা। নিউ স্টার্ট চুক্তি মূলত কী করেছিল? চুক্তিতে শর্ত মেনে চলা এবং যাচাইকরণের সুনির্দিষ্ট পদ্ধতি ছিল, যা কার্যকরভাবে কাজ করেছে এতদিন। এতে বছরে 2 বার রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য বিনিময় এবং কৌশলগত পারমাণবিক বাহিনীর গতিবিধি সম্পর্কে পারস্পরিক নিয়মিত নোটিফিকেশনের ব্যবস্থা ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, চুক্তিটি স্বল্প সময়ের নোটিসে চুক্তির আওতাভুক্ত মিসাইল, ওয়ারহেড এবং লঞ্চারগুলোর অনসাইট বা সরেজমিনে পরিদর্শনের সুযোগ করে দিয়েছিল, যা পারস্পরিক পারমাণবিক সক্ষমতা সম্পর্কে মূল্যবান ও স্থিতিশীল ধারণা প্রদান করে। সর্বোপরি, নিউ স্টার্ট চুক্তিটি বিরোধ নিষ্পত্তির জন্য একটি দ্বিপাক্ষিক পরামর্শমূলক কমিশন এবং স্পষ্ট কার্যপ্রণালী প্রতিষ্ঠা করেছিল এবং মূলত এর মাধ্যমে বিশ্বের যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা তার একটা সামঞ্জস্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এখন দেখা যাক এই চুক্তির সীমাবদ্ধতা কী বা এই চুক্তির খারাপ দিক কী ছিল। এই চুক্তির একটা খারাপ দিকও ছিল, সেটা হচ্ছে 2010 সালে যখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই নিউ স্টার্ট চুক্তিতে স্বাক্ষর করেন, তখন মার্কিন সিনেটে এটির অনুমোদন নেওয়ার জন্য ওবামাকে রাজনৈতিক মূল্য দিতে হয়েছিল। রিপাবলিকানদের সমর্থন পাওয়ার জন্য তিনি সমগ্র মার্কিন পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকরণ এবং নবায়নের একটি দীর্ঘমেয়াদী কর্মসূচিতে সম্মত হন। এর মোট খরচ ধরা হয়েছিল তখন $2 ট্রিলিয়ন বেশি। তাহলে এর ফলে কী হয়েছিল? এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ধরে রাখার প্রবণতা আরও শক্তিশালী হয় এবং নিরস্ত্রীকরণের সম্ভাবনা বাধাগ্রস্ত হয়ে উল্টো শঙ্কা বয়ে আনে। মানে এই যে $2 ট্রিলিয়ন বেশি এখানে ব্যয় করা হয়েছিল, এই $2 ট্রিলিয়ন দিয়ে কী করা হয়েছিল? মূলত তাদের অস্ত্রাগারগুলো, বিশেষ করে পারমাণবিক অস্ত্রাগারগুলো আরও আধুনিকীকরণ করা হয়েছিল, ফলে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছিল। যদিও তারা এই চুক্তির কারণে তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ রেখেছিল, ঠিক আছে, কিন্তু তাদের সেই সক্ষমতা এখন আছে যে তারা চাইলেই আরও অনেক সংখ্যক পারমাণবিক অস্ত্র তারা সংরক্ষণ করতে পারে। এবং এখন যেহেতু এই যে 2026 সালের 4 ফেব্রুয়ারির পরে যেহেতু এই চুক্তির মেয়াদ শেষ, এখন চাইলে তারা তাদের যে সক্ষমতা রয়েছে, তাদের আরও অনেক বেশি পারমাণবিক অস্ত্র বহন করার মতো বিমান রয়েছে বা অবকাঠামো রয়েছে, সেখানে তারা আরও বেশি পারমাণবিক অস্ত্র মজুত করে রাখতে পারে। তারা চাইলে সেই পারমাণবিক অস্ত্র বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যেতে পারে, কারণ চুক্তি তো নেই। অন্যদিকে তাদের সক্ষমতা আছে এবং এই সক্ষমতা কেন হয়েছিল? এই সক্ষমতা হয়েছিল হচ্ছে মার্কিন সিনেটে বারাক ওবামা যখন এই চুক্তি সম্পর্কে ভোটাভুটি করেছিল, তখন রিপাবলিকানদের সমর্থন পাওয়ার জন্য সে বলেছিল যে সে মার্কিন অস্ত্রাগার বা মার্কিন পারমাণবিক অস্ত্রাগার এটির আধুনিকীকরণ করবে এবং নবায়ন করবে, এবং এর জন্য সে বিশাল একটা বাজেট দিয়েছিল। আশা করি বুঝাতে পেরেছি এই চুক্তির সীমাবদ্ধতা কী। যাই হোক, এই চুক্তি তো 2026 সালের 4 ফেব্রুয়ারি শেষ হয়েছে। তাহলে এখন এরপরে কী হতে পারে? এরপরে এই চুক্তি যদি রিনিউ না হয় বা নবায়ন না হয়, তাহলে তো এই দুই দেশই তাদের ইচ্ছে মতো পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে পারে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বিষয়টা খুবই জটিল করে তুলেছেন। তিনি বলেছেন, এর আগে যেরকম রাশিয়া এবং
ইউএসের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই নিউ স্টার্ট চুক্তি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এখন আর এই 2 দেশের মধ্যে কোনো চুক্তি হবে না, এখন 3 দেশের মধ্যে চুক্তি হবে। তাহলে 3 নাম্বার দেশটা কি? 3 নাম্বার দেশটা হচ্ছে চীন। অর্থাৎ ট্রাম্প চাচ্ছেন যে চীনও এই চুক্তিতে চলে আসুক, তাহলেই তিনি হয়তো এই চুক্তিটি নবায়ন করবেন। কিন্তু চীন ক্রমাগত এটি প্রত্যাখ্যান করে আসছে, মানে চীন এই চুক্তিতে যুক্ত হতে চাচ্ছে না। এখন নতুন চুক্তি যদি কার্যকর না হয় তাহলে কি হবে? নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত নিউ স্টার্ট চুক্তির শর্তগুলো মেনে চলার কোনো সমঝোতা বা বাধ্যবাধকতা এখন আর থাকবে না। এর অর্থ হলো কয়েক মাসের মধ্যেই রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মোতায়েনকৃত ওয়ারহেডের সংখ্যা যথাক্রমে 63% এবং 110% বৃদ্ধি করতে পারবে। কারণ উভয়ের হাতেই বর্তমানে মোতায়েন করা সংখ্যার চেয়ে অনেক বেশি ওয়ারহেড তাদের মিসাইল ও বোমারু বিমানে বহন করার সক্ষমতা রয়েছে। এছাড়া উভয় দেশের কাছে প্রচুর সংখ্যক সংরক্ষিত ওয়ারহেডও রয়েছে। অর্থাৎ চুক্তি শেষ হয়ে যাওয়ায় উভয় দেশই তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রাগার কার্যকরভাবে দ্বিগুণ করবে কিনা সেটাই এখন বড় চিন্তা। তাছাড়া চুক্তির যাচাইকরণ এবং তথ্য বিনিময়ের অবসান ঘটলে পরস্পরের মধ্যে অনিশ্চয়তা ও অবিশ্বাস বাড়বে, যা দেশ দুটির সামরিক সক্ষমতাকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। কারণ তারা একজন আরেকজনের সামরিক সক্ষমতা সম্পর্কে যখন জানছে না, তখন তারা গেস করার চেষ্টা করবে, ধারণা করার চেষ্টা করবে যে অপরজনের পারমাণবিক সক্ষমতা হয়তো বেড়ে গেছে, তাহলে এখন কি করতে হবে? আমার পারমাণবিক সক্ষমতাও বাড়াতে হবে। এই যে একটা সন্দেহ, এখান থেকে তারা নিজেরাই ভয়ঙ্করভাবে তাদের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে তুলবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে পারমাণবিক নিরস্ত্রীকরণ এমনকি সামান্য অস্ত্র নিয়ন্ত্রণও এখন অসম্ভব। দ্বিতীয় দফায় দায়িত্বে এসে ইরানের উপর বোমা হামলা থেকে শুরু করে ভেনেজুয়েলার নেতাকে ক্ষমতাচ্যুত করার মতো ট্রাম্পের কাজগুলো আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি তার অবজ্ঞা প্রদর্শনের বিষয়কেই বড় করে দেখায়। এগুলো তার ক্ষমতার দাপট দেখিয়ে মার্কিন শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকেই নিশ্চিত করে। এদিকে পুতিন ইউক্রেনে হামলা চালাতে সক্ষম বিপজ্জনক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছেন, কিয়েভ ও পশ্চিমের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন এবং ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বিপজ্জনকভাবে ব্যবহার করে চলেছেন। এই পদক্ষেপগুলো রাশিয়ার আরও আক্রমণাত্মক অবস্থানের ইঙ্গিত দেয়, যা জাতিসংঘের সনদকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এবং এটা আমাদের বড় রাষ্ট্রগুলি, মানে যারা হচ্ছে সামরিকভাবে খুবই সক্ষম, তারা বারবারই এই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছেন। এ ধরনের ঘটনা পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের অগ্রগতির জন্য একটি অশুভ সংকেত। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি নিউ স্টার্ট চুক্তি কী, এটি কীভাবে বাস্তবায়িত হয়েছিল, এর সীমাবদ্ধতা কী ছিল, এবং এই চুক্তি যখন না থাকবে তখন বিশ্ব কেমন হতে পারে। ধন্যবাদ।